আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রশ্নবিগ মাস্টার ক্লাসের ধ্বনি ও বর্ণ আর বর্ণের উচ্চারণ নিয়ে। এখান থেকে প্রায় প্রতিটি ইউনিভার্সিটিতে প্রতিটা পরীক্ষাতে প্রশ্ন থাকে। এখন এই টপিক কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? কতগুলো স্টার লাগবে এখানে? যতগুলো স্টার তুমি দিতে চাও সব দিতে পারবে, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, সব এই জায়গায় সম্ভব। মানে এক কথায় বললাম, প্রায় প্রতিটা ইউনিভার্সিটিতে প্রতিটা মানে ইয়েতে প্রশ্নে এখান থেকে তোমার হচ্ছে সেট করা হয় প্রশ্ন বাংলার পরীক্ষার ক্ষেত্রে। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই অ্যানালাইসিসটা। এখানে তাকাও, দেখো এখানে 3 স্টার দিয়ে রাখছি আমরা। ধ্বনি ও বর্ণ, বর্ণের উচ্চারণ খেয়াল করে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীর প্রশ্ন এতগুলো, অন্য ইউনিট তো থাকবে। রাজশাহী ইউনিভার্সিটি, চিন্তা করো, চিটাগং বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জিএসটি। জিএসটি হবার আগে জগন্নাথ তো থাকেই, বুঝছো? তো এখন একটু কল্পনা করো কত ম্যাসিভ একটা অ্যানালাইসিস। এখান থেকে তুমি নিশ্চয়ই এই সিদ্ধান্ত নিতে পারবা যে এটার গুরুত্ব কত বেশি। এবং মজার বিষয় হচ্ছে, এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে মুখস্থ করার। বুঝবা তো বটেই, মুখস্থ করতে হবে। কিছু জিনিস আছে একটু থিওরিটিক্যাল জিনিস, আমরা যেগুলো আগের লেকচার গুলোতে আলোচনা করছি, এখানে ওই রকমের থিওরি ফিওরি কিছু নাই। কিছুটা ক্যালকুলেটিভ জিনিস আছে এই জায়গায়, আর কিছু একদম ঠাড়া মুখস্থ করার জিনিস। আসো তোমাদেরকে দেখাই। বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? তোমাকে অর্ধমাত্রার বর্ণ চিনতে হবে, তারপরে মনে রাখতে হবে যেগুলো অর্ধমাত্রার বর্ণ। এটা বোঝারও কিছু নাই, না বোঝারও কিছু নাই। আচ্ছা, ইও একটি কোন রকমের ধ্বনি? নাসিক্য, ঘোষ, ব্যঞ্জন, তারপরে সবগুলো সঠিক। তাহলে এখান থেকে তোমাকে বুঝতে হবে ইও সম্পর্কে, এটা আসলে কোথায় পড়ে, এটাকে তুমি কিভাবে ধরবা। রঞ্জক শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটা? এটা কি বর্গীয় জোর সাথে ইও গেছে, নাকি ইওর সাথে বর্গীয় যোগ গেছে, না কোনটার সাথে কি গেছে? বুঝতেছো? তো যুক্ত বর্ণের যে বিশ্লেষণ মনির চৌধুরীর বইতে 25-26 পেজে দেওয়া আছে, ওখান থেকে প্রশ্ন হুবহু। সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? এটা নর্মালি মডার্ন ব্যাকরণ এখন এগুলো খুব বেশি আলোচনা করা হয়, আগেও হইতো, তবে দেখো জিএসটির বিতে আসে 23-24 সেশনে। অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর কয়টা, মানে সিলেবল কয়টা? ইংলিশে যেটাকে সিলেবল বলা হয়, বাংলা এটাকে বলা হয় অক্ষর। বুঝছো? একদম মডার্ন থটে। ব্যঞ্জনবর্ণের ফলা কয়টা এবং ফলার বৈশিষ্ট্য কি? একটু বুঝে নাও। এখানে নর্মালি যে জিনিসগুলো তুমি দেখছো কিছুটা ক্যালকুলেটিভ এবং মুখস্থ করে ফেলার মতো জিনিস। ওই রকমের থিওরি বা হচ্ছে তোমার বিস্তৃত আলোচনা এরকমের জিনিস এখানে খুব একটা নাই, কম। ক্যালকুলেশন করার মতো জিনিস, অ্যানালাইসিস করার মতো জিনিস, অ্যানালাইসিস করে বোঝার মতো জিনিস, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আর একদম পাক্কা মুখস্থ করার জিনিস। দেখো, বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? অপশন আছে 8, 9, 10, 11। যদি বলা হয় মাত্রাহীন তাহলে 10, অর্ধমাত্রা বললে হচ্ছে 8। আসো ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি তোমাকে। যখন আমরা স্বরধ্বনির হিসাবে যাই, ব্যঞ্জন ধ্বনির হিসাবে যাই, খেয়াল করো, অর্ধমাত্রার স্বরবর্ণ ধ্বনি ও বর্ণের হিসাবে যদি আমরা ঢুকি আর কি, হ্যাঁ, দেখো, এ হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। তারপরে হচ্ছে রি, এ, ওই, ও, ও। এখন মাত্রাহীন কয়টা এই জায়গায় দেখো তো? এই চারটার একেবারেই মাত্রা নাই। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে, এগুলো পাইলাম মাত্রাহীন। আর যে এটার পাইলাম হচ্ছে অর্ধমাত্রা। এখন এখান থেকে তুমি যদি এটা ফাইন্ডিংস নিতে চাও, তুমি এভাবে নিবা। তুমি বলবা বাংলা ভাষায় অর্ধমাত্রার স্বরধ্বনি একটা, বাংলা ভাষায় মাত্রাহীন স্বরধ্বনি মানে একেবারেই মাত্রা নাই, টাক্কু, এরকম আছে কয়টা? 1, 2, 3, 4, এই চারটা। এটুকু বুঝছো? এখন ঝামেলা যদি এটুকুই হইতো তাহলে তো খুব সুন্দর হইতো। এখন বাংলা ভাষায় অর্ধমাত্রা, আচ্ছা বাংলা ভাষায় অর্ধমাত্রা স্বরধ্বনি কথাটা একটু এডিট করতে হবে। বাংলা ভাষায় অর্ধমাত্রার স্বরধ্বনি, হ্যাঁ এডিট না, ঠিক আছে, অর্ধমাত্রার স্বরধ্বনি, ওকে। অর্ধমাত্রার স্বরধ্বনি একটা, অর্ধমাত্রার স্বরধ্বনি একটা, এবং মাত্রাহীন স্বরধ্বনি হচ্ছে চারটা। এখন ব্যঞ্জনে যদি যাও এই হিসাব উল্টে যেতে বাধ্য। কিভাবে? মানে বেশি হয়ে যাবে আর কি, এখানে পরিমাণ কম, ওখানে গেলে একটু বেশি হবে। তাহলে আমি এটাকে আবার নিলাম। দেখো, অর্ধমাত্রার স্বরধ্বনি একটা মানে হচ্ছে
রি অর্থাৎ একটা। আচ্ছা, অর্ধমাত্রার ব্যঞ্জন ধ্বনি, এবার আমরা ডিসমিস অন্যভাবে হবে। অর্ধমাত্রার ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 7টা, সব মিলে হচ্ছে 8টা। এখন তুমি নিশ্চয় অর্ধমাত্রার ব্যঞ্জন গুলোকে তুমি চিনতে চাইবা যে এরা কারা, যেগুলোর মাত্রা হচ্ছে অর্ধেকটা করে। এই খ একটা, তারপরে হচ্ছে গ একটা, খ একটা, প একটা, তারপরে তালব্য শ একটা, তারপরে হচ্ছে মূর্ধন্য একটা। আমি ম্যাক্সিমাম সময় এটা হিসাব করতে গেলে একটা কম পাই। একটা হচ্ছে খ, একটা গ, একটা থ, একটা প, একটা তালব্যস্য, একটা মূর্ধন্য, আর একটা কি যেন আছে। তাহলে এখানে দেখো 1 2 3, আমরা পাইছি কয়টা? 7টা। কিন্তু এখানে প্রকৃতপক্ষে একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করো। তুমি যখন এগুলোকে কাউন্ট করবা, দেখবা যে হচ্ছে এই বর্ণগুলো আলাদা আলাদা বর্গের, মানে এক একটা এক এক বর্গের। বর্গ যখন আমরা হিসাব করি তখন আলাদা আলাদা বর্গ পাই, যেটা তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, একটা পণ্য পড়ছে, ধ, ধানের ধ। তাহলে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে আমরা অর্ধমাত্রার স্বরধ্বনি পাইলাম হচ্ছে একটা, রি। আর অর্ধমাত্রার ব্যঞ্জন ধ্বনি পাইলাম হচ্ছে 7টা। এই হচ্ছে সব মিলে অর্ধমাত্রার ধ্বনি 8টা। আচ্ছা, এখন আসো, যদি আমরা মাত্রাহীন দেখি, তাহলে মাত্রাহীন স্বরবর্ণ ওখানে পাইলাম আমরা 4টা, এ ওই ও ও। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ এটা আছে 6টা, সব মিলে হবে 10টা। এখন ব্যঞ্জন বর্ণগুলো কোনগুলো? তো এগুলো কিন্তু আলাদা আলাদা বর্গের। তোমরা যখন বর্গ পড়বা, এগুলোর ক্ষেত্রে একটা কমন জিনিস, এগুলোর বর্গ একই রকম থাকে না। অর্থাৎ ক বর্গীয়, প বর্গীয়, ট বর্গীয়, আলাদা আলাদা বর্গের মধ্যে এগুলো পড়ে। আর আরেকটা ধ্বনি হচ্ছে তোমার এই ধ, ধানের ধ। তাহলে দেখো 3 আর 3 6 আর 1 7। এখন অর্ধমাত্রার ব্যঞ্জন পেলাম হচ্ছে 7টা, অর্ধমাত্রার স্বরধ্বনি পেলাম হচ্ছে একটা, রি। এই হলো অর্ধমাত্রার ধ্বনি, হলো গিয়ে সব মিলে 8টা। এখন আসো, আমরা মাত্রাহীন যেগুলো আছে সেগুলোকে একটু দেখি। মাত্রাহীন স্বরবর্ণ 4টা, এ ওই ও ও। আর হচ্ছে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ যখন তুমি খুঁজবে তখন তুমি পাবা হচ্ছে 6টা, এই সব মিলে হচ্ছে 10টা। তাহলে ব্যঞ্জন গুলো মাত্রাহীন যারা তারা কারা, চলো পরিচিত হই। একটা হচ্ছে উও, আরেকটা হচ্ছে ইয়, তারপরে আরেকটা হচ্ছে খণ্ডত, তারপরে হচ্ছে তোমার বিসর্গ, তারপর হচ্ছে অনুস্বার, এবং সবার শেষে হচ্ছে চন্দ্রবিন্দু। তাহলে দেখো 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে একেবারেই মাত্রা নাই। আচ্ছা, তাহলে আমরা এখন মাত্রাহীন অর্ধমাত্রাটা হিসাবে এখানে পাইলাম। একেবারেই মাত্রা নাই আমাদের বাংলা বর্ণমালায়, 50টা বর্ণের মধ্যে 10টার একেবারেই মাত্রা নেই, আর 8টার অর্ধেকটা মাত্রা আছে। তাহলে এটা টোটাল ফাইন্ডিংস আসো, আমরা যাই এবার। তাহলে আমাদের বর্ণমালায় মোট, ভালো মতো বুঝবা, আমাদের বর্ণমালায় যদি আমরা হিসাব করি, মোট হচ্ছে তোমার অর্ধমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ হলো 8টা। আর মোট হচ্ছে তোমার মাত্রাহীন যদি তুমি হিসাব করো, মাত্রাহীন যদি ধরো তাহলে হচ্ছে তোমার 10টা। এখন 10 আর 8-এ কত হয়? 10 আর 8-এ হলো 18। সব মিলে আমাদের বর্ণমালায় বর্ণ কয়টা? 50টা। আসো এবার হিসাব মিলিয়ে দিই। তাহলে আমি যদি এবার প্রশ্ন করি, বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টা? বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টা? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে এখানে 50, এখানে 18, সব মিলে তুমি 50 থেকে যদি 18 বাদ দাও তাহলে 32টা। এই 32টা হলো বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ। তাহলে এখানে আসলে বিস্তৃত আলোচনার কিছু নাই। এখানে আছে ক্যালকুলেশন, এরপরে তথ্যগুলোকে মনে রাখা, মুখস্থ করা। তোমাকে মনে রাখতেই হবে। মনে রাখতে না পারলে পরীক্ষা আসলে তুমি দিতে পারবে না। প্রথমত ক্যালকুলেশনটা বুঝতে হবে, তারপরে মনে রাখতে তোমার সুবিধা হবে। এ হচ্ছে মনে রাখার জন্য ক্যালকুলেশনটা বোঝা। এখন আসো এই বিষয়গুলো আরো কিভাবে কিসের সাথে কি রিলেটেড হয় ডিটেল আলোচনা করি। তাহলে আমরা বাংলা ভাষায় অর্ধমাত্রা বর্ণ পাইলাম, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, বিসিএস এ আসছে 36তম বিসিএস এ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23-এ আসছে, 23-24-এও আসছে। একই প্রশ্ন একই ইউনিটে ব্যাক টু ব্যাক 2বার রিপিট হয়েছে হুদাই, তাই না? অন্য কি বললে ইউনিটে হইলে হয়তো বুঝতাম, একই ইউনিটে রিপিট, তাও আগের বছর পরের বছর।
এবং 36তম বিসিএস হয়েছিল 2016 সালের জানুয়ারি মাসের 8 তারিখে। 36তম বিসিএস এ প্রিলি হয়েছিল। তাহলে 16 সালে জানুয়ারিতে যে প্রশ্নটা আসছে বিসিএস এ, ওইটা আবার 22-23-এ আসছে, 23-24-এ আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে, হুবহু রিপিট। বুঝছো এবার কথাটা? চলো। উঁ, সরি ইয়, এটা নাসিক্য ধ্বনি কিনা, এটা ঘোষ ধ্বনি কিনা, এটা ব্যঞ্জন বর্ণের ধ্বনি কিনা, সবগুলো ঠিক কিনা। আসো এবার তাহলে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা যখন পড়ি ব্যঞ্জন বর্ণগুলো, ক, খ, কটা একটু বেশি লম্বা হয়ে গেল। আচ্ছা, আমরা যখন পড়ি ব্যঞ্জন বর্ণগুলো, ক, খ, গ, ঘ, তারপরে উ, তারপরে চ, ছ, জ, ঝ, তারপরে হচ্ছে ইয়। আচ্ছা, তারপরে যখন আমরা পড়ি হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তারপরে হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য, তারপরে হচ্ছে প, ফ, ব, ভ, ম। এ হলো 5টা বর্গ, 5টা বর্গের 5 × 5 = 25টা বর্ণ। এখন এই শব্দগুলোর বা এই বর্ণগুলোর 3টা নাম। 1 নম্বরে এদেরকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বলা হয়? বর্গীয় বর্ণ। 2 নম্বর এদেরকে বলা হয় স্পর্শ বর্ণ। 3 নম্বর এদেরকে বলা হয় স্পৃষ্ট বর্ণ। এখন এখান থেকে নানান টাইপের প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন হলো, বর্গের প্রথম যে বর্ণগুলো আছে তার নামে বাকি বর্ণগুলোর নামকরণ হয়। এটা কিন্তু খুব সূক্ষ্ম মামলার হিসাব কিতাব। এটা দুমদার একটা পড়ে ফেলার মতো জিনিস না। ভাই একটু স্লো যাবো এই জায়গাটা বোঝানোর জন্য, সহজের জন্য বুঝতে পারো। দেখো, এই যে এইটার নামে বাকিগুলোর নাম হয়। তাহলে ক বর্গীয় বর্ণ, ক, খ, গ, ঘ এগুলো, চ বর্গীয় বর্ণ, চ, ছ সবগুলো, ট বর্গীয় বর্ণ, ট, ঠ, ড এগুলো সবগুলো। অর্থাৎ বর্গের প্রথমটার নামে বাকিগুলোর নামকরণ। এটা 1 নম্বর কথা। এখন বর্গীয় বর্ণের কোনটা কোন বর্গের বর্ণ, এমন প্রশ্ন বিশ্ববিদ্যালয় লেভেলে বেশি আসে না, কম আসে। আর এখান থেকে যেটা সবচেয়ে বেশি আলোচিত জিনিস আসে বেশি, যেটা সেটা হচ্ছে এই ঘোষ অঘোষের মামলাটা, এটা আসে অনেক। আর আসে তোমার এই মহাপ্রাণ আর অল্প প্রাণের যে মামলাটা, এটা আসে অনেক। এখন তোমাকে ঘোষ অঘোষ আর অল্প প্রাণ মহাপ্রাণ যেটা, এটা একটু দেখে নিতে হবে, তাহলে তুমি সহজে বুঝতে পারবা। এখন আসো, ঘোষ কি, অঘোষ কি, অল্প প্রাণ কি, মহাপ্রাণ কি, এটা একটু ক্লিয়ার হয়ে আসি। মনে রাখো, যে বর্ণটা উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রে এই যে এখানে ভোকাল কর্ড আছে, এই যে এই জায়গাটায়, এটা কাঁপে। সবগুলো উচ্চারণ করলেই কাঁপে। যদি বেশি কাঁপে ওইটা ঘোষ, কম কাঁপলে ওইটা অঘোষ। আর বর্ণ উচ্চারণ করার সময় মুখ দিয়ে বাতাস বেরিয়ে যায়। বাতাস বেরিয়ে যাওয়ার সময় যদি বাতাসের চাপ বেশি থাকে তখন সেটাকে বলা হয় মহাপ্রাণ। বাতাসের চাপ কম থাকলে সেটাকে বলা হয় অল্প প্রাণ। বুঝছো? তুমি এখানে এরকম করে টিস্যু পেপার ধরতে পারো। আমার এখানে টিস্যু আছে, এটা ভারী টিস্যু। পাতলা টিস্যু হলে ভাইয়া সহজে দেখাই দিতে পারতাম, তো আমি তোমাকে দেখাবো, সমস্যা নেই। পড়ার সময় যখন আমরা পড়ি ক, খ, গ, ঘ, তো যেখানে বাতাসের চাপটা বেশি থাকে, বাতাসের জোর বেশি থাকে, সেটা মহাপ্রাণ হয়। যেখানে বাতাসের চাপ কম থাকে সেটা অল্প প্রাণ হয়। এখন তাহলে তুমি এখান থেকে এটাকে কেমনে মনে রাখবা? এই হচ্ছে ঘোষ আর হচ্ছে অঘোষ। মনে রাখবা এটা হচ্ছে কম্পনের সাথে রিলেটেড। এটা হচ্ছে প্রথম কাজ, কাপাকাপির সাথে। কাব্যটা কি? ভোকাল কর্ড। আচ্ছা, মনে রাখো ঘোষ কখন হবে? যখন বেশি কাঁপে। আর অঘোষ কখন হবে? মনে রাখবা যখন কম কাঁপে। তাহলে ঘোষ অঘোষ পড়ার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে এটা মনে রাখা, ঘোষ অঘোষ কম্পন রিলেটেড। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মহাপ্রাণ আর হচ্ছে অল্প প্রাণ। এখন তুমি মহাপ্রাণ অল্প প্রাণ যখন পড়বা, ভালো মতো বুঝো, আবারও বলছি জায়গাটা সহজ না, একটু কঠিন আছে। মহাপ্রাণ অল্প প্রাণ যখন দেখবা তখন বুঝবা এটা হচ্ছে বাতাসের মামলা। বাতাসের মামলা মানে হচ্ছে মহাপ্রাণ, সোজা কথা, বাতাস বেশি। আর অল্প প্রাণ মনে রাখবা বাতাস কম। ক্লিয়ার? তাহলে মহা মানে বেশি, অল্প মানে হচ্ছে কম। ঘোষ মানে বেশি কম্পন, অঘোষ মানে কম্পনটা কম। এইটা মনে রাখতেই হবে। এটা মনে না রাখতে পারলে এই ঘোষ অঘোষ অপ্রাণ মহাপ্রাণের মাথা মুন্ডু কোনো কিছুই বুঝবা না।
এখন এই জায়গাটাকে ক্লিয়ার করতে হলে আমার একটা টিস্যু পেপার লাগবে, আমি তোমাদেরকে এটা দিয়ে একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি। চলো পিছনের অংশে যাই, ভাইয়া পড়বো। মনে রাখবা, আবারও মনে করায় দেই, বর্গের এই যে প্রথম গুলো, এবার এবার এখান থেকে মুখস্থ করবা, এগুলো হচ্ছে ঘোষ অঘোষের প্রশ্নে, এগুলো সবগুলোই অঘোষ। আর মূলত এই দুইটা হচ্ছে ঘোষ মূলত। এখন শেষের গুলোর একটা স্বতন্ত্র পরিচয় আছে, উ ইয় ন ন ম নাসিক্য ধ্বনি, কিন্তু ঘোষ অঘোষের প্রশ্নে এগুলোকে ঘোষের কাতারে রাখা হয়, বুঝছো? যদিও ঘোষের মূল বর্ণ এই দুইটা হচ্ছে ঘোষের মূল বর্ণ, কিন্তু এটাকেও রাখা হয়। এটাকে মাঝে মধ্যে বাদ দিয়ে হিসাব করা হয় এই কারণে, এটা স্বতন্ত্র পরিচয় আছে এই জন্য। স্বতন্ত্র পরিচয় মানে উ ইয় ন ন ম এগুলো নাসিক্য বা অনুনাসিক ধ্বনি, এগুলো উচ্চারণ করলে একটা নাকের প্রভাব থাকে। আচ্ছা, তাহলে আমরা বললাম প্রথম দুইটা হচ্ছে অঘোষ, আর শেষের যে তিনটা এগুলোকে বলা হয় ঘোষ। এখন অল্প প্রাণ মহাপ্রাণের যে হিসাবটা, এটা কই থেকে আসবে? বাতাসের থেকে আসবে। এটা প্র্যাকটিক্যাল, ঘোষ অঘোষটাও প্র্যাকটিক্যাল। দেখো আমি পড়ছি, খুব খেয়াল করো, তুমিও পড়তে পারো। ক খ, গ ঘ, চ ছ, জ ঝ। খেয়াল করে দেখো, আমি যখনই এই দুইটা পড়তেছি, গ ঘ বলতেছি, তখন দেখবা আমার ভোকালটা কিছুটা লাউড, কিছুটা স্ট্রং, একটু পরিবর্তিত হচ্ছে। খুব খেয়াল। আবার দেখো, ক খ, গ ঘ, চ ছ, জ ঝ। দ্যাট মিনস এখানে মোর লাউড ওইটার তুলনায়, এর মানে ওইটা অঘোষ, এটা ঘোষ। এবার আসো কাপাকাপির প্রশ্নে যাই। আমি পড়তেছি, ভালো মতো আমাকে দেখো, ঠিক আছে? তাকায় থাকো। টিস্যু এখানে আবার একটু এদিকে দিলে ভালো হবে, নাহলে এসির বাতাস আবার এসে নাড়াই দিচ্ছে। খুব খেয়াল করো, আমি বললাম ক খ, চ ছ। দেখো আমি যখনই এই শাড়িটা পরবো, এই শাড়িটা দেখবা বাতাসের চাপ বেশি। খেয়াল করো, লুক মি। যখন আমি পড়তেছি দেখো, ক খ, চ ছ, তারপর আবার নিচের শাড়ি পরবো এবার, হ্যাঁ, একটু খেয়াল করো। ট ঠ, এবার আবার এখানে পড়ি, খেয়াল করো। গ ঘ, জ ঝ। এই ঝ মানে একেবারে ঝড়। খুব ভালো মতো দেখো, জ ঝ, ড ঢ। সিম্পল। এই অংশটা যেটা, এটাতে বাতাসের চাপ কম, এটা যেটা বাতাসের চাপ বেশি। কথা কি বুঝাইতে পারলাম? যেহেতু এখানে বাতাসের মামলা, তাহলে মনে রাখো অল্প মহাপ্রাণের ক্ষেত্রে এই প্রথম সারি যেটা পুরাটা, ক চ ট ত প, এটা পড়লে তো একেবারে টিস্যু উড়ে যাবে। ক চ ট ত প, খ ছ ঠ থ ফ। বুঝছো? ক চ ট ত প, খ ছ ঠ থ ফ। এর মানে হচ্ছে সোজা বাংলায় আমাদের এই যে লাইনটা যেটা দেখতেছো প্রথমটা, এটা হচ্ছে অল্প প্রাণের লাইন, পরেরটা হচ্ছে মহাপ্রাণ, এটা আবার অল্প প্রাণ, এটা আবার মহাপ্রাণ, এটা আবার অল্প প্রাণ। তাইলে শেষের বর্ণগুলোকে যদি আমি ঘোষ অঘোষের প্রশ্নে বলি, এটা ঘোষ। অল্প প্রাণ মহাপ্রাণের প্রশ্নে যদি বলি, এটা হচ্ছে অল্প প্রাণ। আচ্ছা, এখন মনে রাখবো কিভাবে, একটা ট্রিক বলি। প্রকৃতিতে সবকিছু শুরুতে কম হয়, পরে বেশি থাকে। তাহলে দেখো প্রথম দুইটা বর্ণ অঘোষ, পরের তিনটা হচ্ছে ঘোষ। আবার অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে দেখো, আগে কম পরে বেশি, আগে কম পরে বেশি। তাহলে অল্প মহা অল্প মহা। খেয়াল করছো? তোমার জন্মের দিন তোমার বয়স ছিল একদিন, এখন হয়তো তোমার বয়স 17, 18 বা 19, যাই হয়েছে, বেশি হয়েছে আগের থেকে, ঠিক না? তাই প্রকৃতির সিস্টেম হচ্ছে কম থেকে বেশি হওয়া। আর এগুলো সম্পর্কে আমি আবারও বলে দেই যে এই বর্ণগুলোর স্বতন্ত্র পরিচয় আছে। এগুলাকে নাসিক্য বর্ণ বলে, এগুলাকে অনুনাসিক বর্ণ বলে, এগুলাকে আবার কোথাও কোথাও লেখা আছে সানুনাসিক। এটাও ঠিক, মানে নাকের প্রভাব আছে আর কি, সোজা কথা। উ ইয় ন ন ম। এখন আসো, উ ইয় নিয়ে কথা বলছিলাম আমরা, তাই তো? ইয়, ইয় একটি নাসিক্য ধ্বনি, ডেফিনেটলি। ঘোষ ধ্বনি কিনা? হ্যাঁ, প্রথম দুইটা যদি অঘোষ হয়, পরের তিনটা যদি ঘোষ হয়, ইয় ঘোষে অবস্থান করে, সেখান থেকে আমরা এটাকে ঘোষ ধ্বনি বলতে পারি। ঠিকই আছে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের ধ্বনি কিনা? অবশ্যই ব্যঞ্জন বর্ণের ধ্বনি। ব্যঞ্জন বর্ণের প্রথম 25টা বর্ণের একটা, এর মানে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে উত্তর নেবা কই থেকে? উত্তর নিতে হবে শেষের অংশটা, অর্থাৎ আমরা বলবো এখানে সবগুলো সঠিক। হ্যাঁ, তোমাকে আমি আবার মনে করাই দিই জায়গাটা, একেবারেই মডার্ন সেন্সে কোনো কোনো সময় ঘোষ অঘোষের প্রশ্ন এটার উপর অ্যাপ্লাই করা হয় না। প্রথম দুইটাকে ঘোষ,
সরি, প্রথম দুইটাকে অঘোষ আর পরের দুইটাকে ঘোষ ধরেই মামলা ডিসমিস করে দেওয়া হয় এবং এদেরকে আলাদা পরিচয়ে পরিচিত করা হয়, বলা হয় উ ই ন ন ম নাসিক্য। কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্ন এটা, সি ইউনিটে 23-24-এর কোশ্চেন, তারা এটাকে কিন্তু ঘোষের প্রশ্নে ফেলাই প্রশ্নটা করছে। ক্লিয়ার এবার কথাটা? এরপরে আসো, রঞ্জক শব্দের যুক্ত বর্ণের বিশ্লেষণ কোনটা? এটার জন্য তোমাকে মনির চৌধুরীর বইটা আবার পড়া লাগবে, কিচ্ছু করার নাই। মনির চৌধুরীর বই আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। মাধ্যমিকের মাধ্যমিক পুরাতন ব্যাকরণ, এটা মনির চৌধুরীর বই, যেটা মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী। এখন যে বইটা আছে এটা না, আগেরটা। ওই বইটার 25, 26, 27 পেজও থাকতে পারে। এই জায়গায় দেখবা যুক্ত বর্ণের বিশ্লেষণ আছে একটা। এটা যে ভাই কত ভাইটাল, এবং এখান থেকে হুবহু কোট আনকোট করে প্রশ্ন কমন পড়ে, ডিরেক্ট আসে। তো ওই জায়গাটা একটু পড়ে নিও, এটা তোমার প্রচুর কাজে লাগবে। জাহাঙ্গীরনগরের সি ইউনিটের প্রশ্ন 23-24, অর্থাৎ একই বছরের প্রশ্ন, আগেরটা এবং এটা। রঞ্জক এই শব্দটার মধ্যে আছে হচ্ছে, প্রথমে আছে ইয়, তারপরে আছে বর্গীয় জ বা জ, যেটা আর কি, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে, দাঁড়াও আমি অন্য কালিতে চেক করে দিই, তাহলে একটু ভালো দেখা যাবে। প্রথমে ইয়, তারপরে জ, তারপরে সম্মুখ, উচ্চ, সংবৃত স্বরধ্বনি কোনটি? এখানে তোমাকে মোটামুটি তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করে তোমাকে এখান থেকে অ্যান্সারটা নিতে হবে। প্রথমত সম্মুখ কিনা, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে হচ্ছে উচ্চ কিনা, এটা 2 নম্বর। তারপর হচ্ছে সংবৃত কিনা, এটা হচ্ছে 3 নম্বর। আচ্ছা, এখন আসো সংবৃত কি বিবৃত কি, এটা আগে ক্লিয়ার করি, তারপরে সম্মুখ, উঁচা নিচা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে ইদানিং বিসিএস ও প্রশ্ন আসতেছে, এটাও খেয়াল করো। প্রথমত সংবৃত কি বিবৃত কি, মনে রাখবা এই সংবৃত মানে হচ্ছে কিছুটা গোলাকার হবে কিছুটা, আর বিবৃত মানে হচ্ছে কিছুটা চ্যাপ্টা হয়ে যাবে, বা ডানে বামে কিছুটা মুখটা বড় হয়ে যাবে। যেমন আমি যখন বলবো আহ ও, ও কিছুটা গোল দেখো, আবার যখন বলবো এ, কিছুটা দেখো ডানে বামে চলে গেছে। এটা হচ্ছে বেসিক কথা। এটার সাথে আরো আরো কিছু এমন আলোচনা যোগ হবে যখন এই কথাটা পুরোপুরি একই রকম আর থাকে না, রাখা যায় না আর কি। তবে সহজে বোঝার জন্য বললাম। এখন তুমি একটা ছক দেখবা, নতুন ব্যাকরণে আছে, এরকম করে বর্ণ দেওয়া আছে। ওখান থেকে দেখবে প্রশ্নটা সরাসরি আসছে, সম্মুখ মানে উচ্চারণ করার সময় সামনের দিকে আসবে। যেমন আমি যখন বলি ই, দেখো উচ্চারণটা সামনে থাকে, কিন্তু পেছনের উচ্চারণের ধ্বনিও কিন্তু আছে। আমি যখন বলি হচ্ছে কলা, ক, ক দেখো পেছনে কণ্ঠধ্বনিতে চলে গেছে। আমি যখন বলি ই, হ্যাঁ, আমি যখন বলি ইঁদুর, ইঁদুরের ইটা দেখো মুখের সামনে উচ্চারিত হয়। উচ্চ, এটা উঁচুতে উচ্চারিত হয়, নিচে না। কিছু ধরনের উচ্চারণ নিচে, কিছু ধরনের উচ্চারণ উপরে। এর উচ্চারণ নিচে, আর যখন বলি এর উচ্চারণ উপরে। আর সংবৃত মানে হচ্ছে এটা, তুমি যখন তোমার হচ্ছে এ বলবা যেভাবে হয়ে যাবে, এরকম কিছু হবে না, অতটা হবে না। স্বরধ্বনির মধ্যে তুলনামূলক এটা কম, মানে ডানে বামে যাবে আর কি। এই জন্য এটাকে বলা হয় প্রথমত সম্মুখ, দ্বিতীয়ত উচ্চ, তৃতীয়ত সংবৃত স্বরধ্বনি। তার মানে আমরা ক নিব। তারপরে আসো পরের অংশ, অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর কয়টি? অনুবীক্ষণ অক্ষরকে যদি তুমি একটু ইংরেজি থেকে আসো তাহলে সহজে বুঝতে পারবা। অক্ষরকে ইংলিশে বলা হয় সিলেবল। ইংলিশে কি বলা হয়? সিলেবল বলা হয়। এই সিলেবল মানে কি? যেমন ধরো তুমি যখন বললা পেন, একটা সিলেবল। যখন বলো পেন্সিল, তখন 2টা সিলেবল। যখন তুমি বলো হচ্ছে এজুকেশন, তখন 3টা, এজুকেশন। বাংলা এগুলোকে অক্ষর বলা হয়। আমি যখন বলবো হচ্ছে, ধরো আমি বললাম বলে মন, কোনো ভাঙাভাঙি নেই, টানা বলা যাচ্ছে। আমি যখন বলবো হচ্ছে বন্ধন, এখানে 2টা আছে, একটা হচ্ছে বন, একটা হচ্ছে ধন। এটা 36 BCS এ আসছে। বন্ধন শব্দটির অক্ষর বিন্যাস কোনটি? খুব খেয়াল করবা। তারপরে যেমন ধরো, খুব বহুল প্রচলিত একটা শব্দ আছে, বিশ্ববিদ্যালয়।
এখানে একটা হচ্ছে বিষ, একটা হচ্ছে শ, একটা হচ্ছে বিদ, একটা হচ্ছে দা, একটা হচ্ছে লয়। বিষ, শ, বিদ, দা, লয়। আবার দেখো আমি যখন বলি গোলাপ, এই গোলাপ কথার মধ্যে একটা হচ্ছে গো আর একটা হচ্ছে লাপ। গো লাপ। ইংলিশে যেটাকে সিলেবল বলে, বাংলাদেশে এটাকে অক্ষর বলে। এখন তুমি যদি মনে করো অক্ষর মানে বর্ণ, তাহলে তুমি ভুল করছো। ও নু বিগ খন, ও নু বিগ খন, তাহলে চারটা। এখানে অক্ষর পেলাম হচ্ছে চারটা। বুঝতে পারছি? ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি এবং ফলার বৈশিষ্ট্য কই, মানে কি? ফলা হচ্ছে তোমার ছয়টা এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। এখানে 5 বলার সাথে সাথে এটা ভুল হয়েছে, 7 বলার সাথে সাথে ভুল হয়েছে, 8 বলার সাথে সাথে ভুল হয়ে গেছে। ফলা হচ্ছে ছয়টা এবং ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। আর স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে তোমার কার। আমি দুটোকে একসাথে লিখে দিই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যেটা, বুঝো, এটা জোর করার জিনিস না। যেটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ সেটাকে কার বলে। আর কার হলো 10টা। মানে অবাদ দিলে সবগুলোর কার হয়, আকার ইকার উকার সবগুলোর কার হয়। ওর আবার পরিচয় আছে নীলিন বা বিলীন বর্ণ। ও সবার সাথে মিলেমিশে চলে গেছে আর কি। হ্যাঁ, ক খ গ গ ম প চ ট ত সবার সাথে মিলে গেছে বলে, সব জায়গায় এটা পাওয়া যায় বলে ওটাকে নীলিন বা বিলীন বলে। এরপরে আসো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যেটা, ওটার নাম হচ্ছে, সরি, ব্যঞ্জন বর্ণের যেটা সংক্ষিপ্ত রূপ সেটাকে বলা হয় ফলা। ফলা হচ্ছে সব মিলে ছয়টা। এই ফলাগুলোকে মনে রাখতে পারো তুমি এভাবে। তুমি বলে রাখতে পারো হচ্ছে লবণ, মজার। তাহলে কি কি পাইলা? পাইলা হচ্ছে লফলা, কফলা, নফলা, জফলা আর হচ্ছে রফলা। এখন এই যে জটা আছে এটার তো আর ফলা হয় না, কিন্তু মজা বানান লেখার সময় এটাকে আমরা ব্যবহার করি। ফলা হয় হচ্ছে এটা অন্তঃস্থ জয়ের। তাহলে লবণ মজার বা মজার লবণ, তুমি এভাবে খেয়াল করতে পারো। তরকারিতে সব দিছো, লবণ দাও নাই, তরকারি ভালো লাগবে না। এর মানে তরকারির মজার জন্য লবণ খুব অত্যাবশ্যকীয় জিনিস। এই জন্য আমরা এখান থেকে মনে রাখবো ফলা ছয়টি এবং ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। কোন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে? বর্গের তৃতীয় ধ্বনি, বর্গের প্রথম ধ্বনি, বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি, বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি। এখন বর্গ নিয়ে আরেকটু ছোট্ট আলোচনা করা লাগবে যদি তোমাকে আমার বুঝাইতে হয়। দেখো, বর্গের ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, তারপরে ইয়, তারপরে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, তারপরে প, ফ, ব, ভ, ম। এই না কথাটা? আর আমরা বলছিলাম কোন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে। আচ্ছা, এই প্রথম দুইটাকে কি পাইছিলাম? অঘোষ। আর এখানে কি পাইছিলাম? ঘোষ। এখন বর্গের তৃতীয় ধ্বনি যেটা, 1 2, তৃতীয় ধ্বনিকে ঘোষ বলার সুযোগ আছে। বর্গের প্রথম ধ্বনি যেটা, এটা অঘোষ, বলার সুযোগ নেই। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি যেটা, এই প্রথম আর দ্বিতীয় ধ্বনি যেটা, না, এটা অবশ্যই অঘোষ। মহাপ্রাণ অল্প প্রাণের প্রশ্ন, এটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ। বর্গের তৃতীয় চতুর্থ ধ্বনি যেটা, বর্গের তৃতীয় ধ্বনি এটা, চতুর্থ ধ্বনি এটা, তাহলে এটা ভালো উত্তর, পারফেক্ট অ্যান্সার। দেখো কত মারাত্মক লেভেলের একটা প্যাস, একটা সোজা একটা প্রশ্ন মনে হচ্ছে না? কোনটিকে ঘোষ ধ্বনি বলে। এখন তুমি যেহেতু পড়ছো, কাউসার ভাই পড়াইছে, তোমার প্রশ্ন কমন পড়ে গেছে, যে তুমি পড়ে গিয়ে দেখলা যে বর্গের তৃতীয় ধ্বনিটা অবশ্যই ঘোষ, ডেফিনেটলি এটা ঘোষ। তো এর থেকে ভালো উত্তর এই জায়গায় লুকানো। বর্গের তৃতীয় ধ্বনি এবং চতুর্থ ধ্বনি যেটা, অর্থাৎ ফুল বক্সিত ঘোষ। এই প্রশ্নের কনটেক্সট কিন্তু আবার এই নাসিক্য ধ্বনিকে খুব সম্ভবত বাদ দিয়ে করছে। নাসিক্য ধ্বনিকেও ঘোষ ধরে আমরা কিন্তু প্রশ্ন পাইছি একটু আগেও, বাট এটার কনটেক্সট দেখে মনে হচ্ছে আর কি এই কনটেক্সটের প্রশ্নটা হতো এরকম যে আমরা এই দুইটাকে এখানে ঘোষ ধরে, যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো এটাকে ধরেই করছেন। এই জন্য বর্গের তৃতীয় ধ্বনি আর চতুর্থ ধ্বনি যেটা, এটা হচ্ছে ঘোষ। এটা মাথায় রেখে দিও, ব্যাস হয়ে গেল। এরপরে আসো, অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে হয় এর, র, আর, অর। এখন অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে, এটা অনেকটা সন্ধির সিস্টেমের মতো হয়ে গেছে, ওই সিস্টেম থেকে এখানে প্রশ্ন আসছে, সেটা হবে অর। আবার প্রকৃতি প্রত্যয় এটার ব্যবহার আছে, বর্ণের উচ্চারণের ক্ষেত্রে এটা একটা রিলেট করা যায়। যেমন হচ্ছে সন্ধিতে তুমি যখন যাবা,
শীত যুগ ঋত, শীতার্ত, আবার হচ্ছে তোমার উত্তম যুগ ঋণ, অধমর্ণ, কি বল উত্তমর্ণ, উত্তমর্ণ মানে হচ্ছে যিনি ঋণ দেন, আবার অধম যুগ ঋণ মানে হচ্ছে অধমর্ণ মানে যিনি ঋণ নেন। সন্ধির আলোচনার মধ্যে এটা আবার বিস্তারিত আসবে, তখন আমরা নিয়ে আবার কথাবার্তা বলবো। কোনটি নাসিক্য বর্ণ? এখান থেকে নাসিক্য বর্ণ যদি তুমি ধরো ক, ন, ধ, স, এটা হচ্ছে এটা নাসিক্য বর্ণ সব মিলে এই ইয়, উ, মূর্ধন্য, দন্তন্য, ম, তাই না? তাহলে উটা উপরে থাকে, সিরিয়ালটা ঠিক করে দিই। উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণের আরো নাম আছে অনুনাসিক বর্ণ বা সানুনাসিক বর্ণ। জিহ্বা ও তালুর স্পর্শের পরেই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজনিত ধ্বনি বের হয়ে উচ্চারিত হয়। ক খ গ ঘ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ এবং ত থ দ ধ। একটু খেয়াল করো, জিহ্বা এবং তালুর স্পর্শের পরে, জিহ্বার সাথে যখন তালুর স্পর্শ হয় তারপরে যে বর্ণগুলো উচ্চারিত হয়ে বের হয়। আচ্ছা, এখন দেখো ক খ গ ঘ পিছনে যাচ্ছে একদম কণ্ঠের মূলে। চ ছ জ ঝ, চ ছ জ ঝ, একটু খেয়াল করো দাঁতের পিছনে উচ্চারিত হচ্ছে। ট ঠ ড ঢ, ত ত দ দ, এগুলো দাঁতে। ট ড ঢ ঢ তালু, কিন্তু একটু পিছনের তালু, এটাকে মূর্ধা বলে, শক্ত তালু। চ ছ জ ঝ দাঁতের পিছনে। তাহলে এটা জিহ্বা এবং তালুর স্পর্শের পরে উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজনিত ধ্বনি হয়ে যেটা বের হয় সেটা হচ্ছে চ ছ জ ঝ। ওকে। কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণ মাত্রা দিয়ে লেখা হয়? যেটা আমরা একটু আগে হিসাব কিতাব করে আসছিলাম, মোট ব্যঞ্জন বের করছিলাম, মোট ব্যঞ্জন ছিল হচ্ছে তোমার 32টা। এখন সরি, মোট ব্যঞ্জন না, মোট বর্ণ ছিল 32টা, অর্থাৎ আমরা অর্ধমাত্রা বর্ণ পাইছিলাম 8টা, মাত্রাহীন পাইছিলাম হচ্ছে 10টা, এই ছিল 18টা, এবং 50 থেকে যখন আমরা 18 বিয়োগ করছি আমরা পাইছি হচ্ছে 32টা। এখন এটা কিন্তু টোটাল বর্ণের সাপেক্ষে, আমাদের টোটাল বর্ণ 50টা, তার সাপেক্ষে। আর এখানে প্রশ্ন করছে কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণ মাত্রা দিয়ে লেখা হয়, এটা শুধু ব্যঞ্জনের সাপেক্ষে। তাহলে শুধু ব্যঞ্জনের সাপেক্ষে যদি তুমি হিসাব করো, একটু খেয়াল করো তো, শুধু ব্যঞ্জনের মধ্যে অর্ধমাত্রা কয়টা, শুধু ব্যঞ্জনের মধ্যে মাত্রাহীন কয়টা, বাদ দাও। এখন শুধু ব্যঞ্জনে যদি আমি অর্ধমাত্রা ধরি, শুধু ব্যঞ্জনে আমরা অর্ধমাত্রা কয়টা পাইছিলাম? আমরা পাইছিলাম হচ্ছে 7টা। আর শুধু ব্যঞ্জনে আমরা একেবারে মাত্রাহীন পাইছিলাম কয়টা? শুধু ব্যঞ্জনে আমরা মাত্রাহীন পাইছিলাম হচ্ছে 6টা। এখন 6 6 12, তাহলে হলো 13। এখন ব্যঞ্জন বর্ণ সব মিলে কয়টা? 39টা। এখন 39 থেকে তুমি 13 মাইনাস করে দাও, মাইনাস করে দিলে যেটা বের হবে সেটাই। এখন 3 আছে 9 হবে কত হইলে? 6 হইলে। আর হাতে কিছু থাকলো না। আর 1 আছে 3 হবে কত হইলে? 2 হইলে। এখন শুধু ব্যঞ্জনের সাপেক্ষে যদি হিসাব করা হয়, সব মিলে ব্যঞ্জন বর্ণ 39টা। এখান থেকে 13টা বর্ণ আছে ব্যঞ্জনে যেগুলো অর্ধমাত্রা অথবা একেবারেই মাত্রা নাই, এই যে লিখে দিলাম। তাহলে ব্যঞ্জনের সাপেক্ষে যদি তুমি হিসাব করো শুধুমাত্র পূর্ণমাত্রার ব্যঞ্জন, তাহলে বের হবে কয়টা? 26টা। কথা কি বুঝতে পারছো? আলাদা আলাদা কনটেক্সটে তোমাকে জানতে হবে আর কি, শরতে কয়টা, ব্যঞ্জনে কয়টা। তাহলে তুমি যে কোনো সময় ক্যালকুলেট করে জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে পারবা। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? এই প্রশ্ন কত বেশি পছন্দের প্রশ্ন, দেখো কত জায়গায় আসছে, কোন জায়গায় আসে নাই তাই কও। এটা বিসিএস ও আসছে, এখানে হয়তো মার্ক করা হয় নাই বাই এনি চান্স, অথবা শেষের দিকে থাকে বিসিএস এর কোশ্চেন, ওইখানে আছে কিনা দেখবো। চিরং বিশ্ববিদ্যালয় ডিতে আসছে 22 23, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 20 21, রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার আসছে 18 19, রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার আসছে 15 16, জাহাঙ্গীরনগরের সিটি আসছে 12 13। তাহলে এটা একটা বিরাট প্রশ্ন। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ সব মিলে হচ্ছে 10টা, যেটা আমরা বারবার পড়ছি। কোনটি শুদ্ধ? বর্গীয় জ ইয় সমান সমান গগ্গ, তারপরে বর্গীয় জ ইয়, ওই যে রঞ্জকের যেটা না, রঞ্জকের তো আগে ইয় থাকে, তারপরে হচ্ছে তোমার আগে বর্গীয় ইয়, তারপরে হচ্ছে বর্গীয় জ, তারপরে হচ্ছে তোমার গগ্গ, তারপরে হচ্ছে এটাকে গগ্গ পড়তে হয় আর কি, তারপরে আগে হচ্ছে ইয়, তারপরে হচ্ছে চ। এটা হচ্ছে রঞ্জকের যেটা আমরা দেখছিলাম সেটা, তাহলে এটা ভুল, প্রথমটা যেটা সেটাই ঠিক। কারণ বিজ্ঞান যখন তুমি লিখবা, বিজ্ঞান লিখলে আমরা যে উচ্চারণটা করি বিজ্ঞান, এই বিজ্ঞানের যুক্ত বর্ণের যে বিশ্লেষণ, আগে বর্গীয় জ বা জ দিচ্ছ, তারপরে যে এটা ইয়র লক্ষণ, ওই যে প্যাচটা, তারপরে হচ্ছে তুমি দিচ্ছ, তখন এটা যখন তুমি পড়ো, এই যে অংশটা, এটাকে বলার সময় এরকম গগ্গ বলতে হয় আর কি, কিছু না শিক্ষা প্রভাব দিয়ে, এই জন্য ভাই বারবার গগ্গ বলছি। কথা কি বুঝছো? তাহলে এটাই হচ্ছে শুদ্ধ। এটা যথেষ্ট প্যাচ লাগানো প্রশ্ন, জাহাঙ্গীরনগরে আসছে 2বার।
জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো কিছুটা নির্দয় প্রশ্ন হয়, তোমাদেরকে ভাইয়া বাংলা প্রথম পত্র যখন পড়াইছি তখন এগুলো বলছি, রাইট? মাথায় রেখো আর কি, জাহাঙ্গীরনগর যাদের টার্গেট তারা একটু প্যাচগোছ যেখানে আছে ভালো করে পড়ো। কোনটি ঘোষ ধ্বনির উদাহরণ? জ, চ, ইয়, ঝ। এখন অল্প প্রাণ মহাপ্রাণ চ, ছ, জ, ঝ। আবার দেখো এটার কনটেক্সট একটু ভিন্ন, একটু হিসাব কিতাব এখানে উল্টা ভাবে করা লাগবে। কেন বললাম? দেখো দুই লাইন না লিখলে বুঝবা না। ক, খ, গ, ঘ, ঙ। আবার চ, ছ, ছ, জ, ঝ, ইয়। এখানেই থামি, এবার পেছনে আসো। এই যে এই প্রশ্নটা যখন আমরা সলভ করছিলাম, কই গেল? আহ, এই যে এটা ইয়, এটাকে আমরা আশিক্য ধ্বনিও বলছি, এটাকে আমরা ঘোষ ধ্বনিও বলছি, এটাকে আমরা ব্যঞ্জন বর্ণের ধ্বনিও বলছি। খেয়াল করো এটাকে আমরা ঘোষ বলছি, ঘোষ। এবং এখানে ভাই এটা নিয়ে ডিটেইল কথাবার্তা বলছি, এবং এখানে এটাও বলছি আরেকটা সেন্স আছে যেখানে এটাকে ঘোষ কাউন্ট করা হয় না, বলা হয় নাসিক্য বা অনুনাসিক ধ্বনি, প্রথম দুইটা অঘোষ পরের দুইটা ঘোষ, এই সিস্টেমে কাউন্ট হয় বলছি। এখন এই জায়গায় দেখো তুমি যদি নাসিক্য নেও, সত্য কথা, ব্যঞ্জন বর্ণের ধ্বনি এটা তো আরো বেশি সত্য কথা। এখন তুমি এই ক আর গ এরকম কোন অপশন তো নাই যে ক যোগ গ নিতে হবে, আছে অপশন? নাই। সাথে ঘোষ দেওয়া আছে, এবার নিচে বলা আছে সবগুলো সঠিক। ওইখানে আমরা এই তিনটা সাপেক্ষে সবগুলো সঠিক নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। অর্থাৎ জাহাঙ্গীরনগরের এই প্রশ্নটা যখন করা হয়েছে, ইওকে ঘোষ কাউন্ট করে করা হয়েছে। এখন বর্তমানের প্রশ্ন ভাই এইমাত্র যেটা তোমাদের সামনে আলোচনা করতে মানে চাচ্ছি, যেটা সামনে আসছে, কোনটি ঘোষ ধ্বনির উদাহরণ? এখন দেখো তো এই দুইটা হচ্ছে অঘোষ নিঃসন্দেহে। আচ্ছা এখন আসো, মামলা লেগে গেছে, প্যাস। আমরা বলছি চ, ছ, জ, ঝ, তাহলে এটা ঘোষ। এটা যদি ঘোষ হয়ে থাকে এখান থেকে ঝ আছে। আচ্ছা, আবার জাহাঙ্গীরনগরের প্রশ্ন সিতে 22-23-এর কোশ্চেন, ওটা মনে হয় 23-24-এর কোশ্চেন আগেরটা, এক ইউনিভার্সিটির কোশ্চেন। দেখো এখানে তুমি ইওকে তারা আবার ঘোষ এই কাউন্টে নিলই না, মানে ধরলই না, তারাই কিন্তু এই কোশ্চেনটা করলো। আবার পেছনে আসো, দেখো কতটা বিপদ স্টুডেন্টের জন্য, কত ভাবে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয়। এটা 23-24-এর কোশ্চেন সিতে, যেখানে ইওকে ঘোষ কাউন্ট করে প্রশ্নটা করা হয়েছে। আবার দেখো এই প্রশ্নটা হচ্ছে তোমার যেটা এখন আলোচনা করতেছি, এটা কোথায়? এটা জাহাঙ্গীরনগরের সিতে, এটা 22-23। তাহলে আগের বছরের কনটেক্সটে ইওকে ঘোষ কাউন্ট করেছে, মানে করে নাই, আর পরের বছরের প্রশ্নে ইওকে ঘোষ কাউন্ট করেছে। তাহলে কি বুঝছো প্যাচটা? এই যে 22-23-এর কোশ্চেন, এখানে এটা কি নয়, এটা ঘোষ নয়, কিন্তু 23-24-এর প্রশ্নে এটাকে ঘোষ ধরেছে। বুঝছো? তাহলে আমরা এখান থেকে যদি উত্তর নেই, আমরা নিব হচ্ছে কোনটা, ছ নিব উত্তর, তাহলে এটাই নিব। একটু সাবধানে পড়াশোনা করো, সাবধানে পরীক্ষার হলে যখন বসবা সাবধানে অ্যান্সার করবা আর কি, আশা করব। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? এখন তোমাকে ঘোষও মিলাইতে হবে, মহাপ্রাণও মিলাইতে হবে। যে মহাপ্রাণ কোনগুলো? ক, খ, গ, ঘ, উ। বর্গের এই দ্বিতীয় আর চতুর্থ বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ, এগুলোর মধ্যে বাতাসের চাপ বেশি। যেগুলো জোর বর্ণ এগুলো মহাপ্রাণ হয়, বেজোর বর্ণগুলো অল্প প্রাণ হয়, এটা মাথায় রাখবা। এখন তোমাকে দুই দিক থেকে মিলাইতে বলছে, লাগাই দিছে ভেজাল। তোমাকে এখান থেকে দুটা জিনিস মিলাইতে হবে, তোমাকে এখান থেকে ঘোষও মিলাইতে হবে, প্লাস তোমাকে এখান থেকে মহাপ্রাণও মিলাইতে হবে। তুমি দুইটা মিলে তারপরে যদি প্রশ্ন যদি অ্যান্সার করতে চাও তাহলে তুমি মানে যদি বুঝতে পারো তাহলে হবে। এখন আমরা বর্গের 25টা বর্গের বাইরে যখন যাব, ওখানে আলোচনা আছে, ওখানে গেলে দেখবা এই হ যেটা, এটা একই সাথে ঘোষ এবং একই সাথে মহাপ্রাণ। এবং এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম আছে, এটা হচ্ছে তোমার হ কণ্ঠধ্বনি। আবার ক, খ, গ, ঘ কণ্ঠমূলীয় ধ্বনি। কণ্ঠমূলীয় ধ্বনি আর কণ্ঠধ্বনির মধ্যে পার্থক্য আছে। যেমন তুমি যখন বলবা ক, খ, গ, মানে কলা, খরগোশ, গরু, তোমার জিহ্বা যেটা দেখবা কণ্ঠের উপর একটা ব্লকেট দিচ্ছে, এক জায়গায় টাচ দিচ্ছে, আটকায় যাচ্ছে। ক, দেখো আটকায় যাচ্ছে। খ মানে জিহ্বা গিয়ে উপরে একটা জায়গার সাথে এরকম করে চাপ দিয়ে লেগে যায়। কিন্তু তুমি যখন বলবা হ, পুরা কণ্ঠ মিলে বাতাসটা বের হয়ে আসছে। বলো হলুদ, বলো হলুদ, বলো হলুদ। এই হলুদ বললে কোথাও এটা
চাপ খায় না, জোরে সোরে বেরিয়ে আসে। এই জন্য হর নাম কণ্ঠধ্বনি, আর ক খ গ ঘ এগুলো কণ্ঠমূলীয় ধ্বনি। এই হচ্ছে ভেজাল, একটা কণ্ঠের মূলে একটা পুরা কণ্ঠে। কি একটা ভজঘট হয়ে গেল না। তারপরে আসো, কোন কোন বর্ণ মিলে স্ন যুক্ত বর্ণটি গঠিত হয়েছে? কৃষ্ণ, উষ্ণ যখন বলি আমরা, জাহাঙ্গীরনগরের সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি, জিএসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি, মানে 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 বিভিন্ন জায়গায় আসছে। এটা হচ্ছে এটা। এখন প্রশ্ন করবা এটা না কেন? এ তো আরেক ভেজাল, ঠিক না? এটা না কেন? নত্য এবং সত্য বিধান যদি পড়ো, ওই নিয়মে গেলে দেখবা যে এটার যুক্ত বর্ণের ব্যবহারে মূর্ধন্য ষ সাথে মূর্ধন্য আসে। তাহলে আমরা যখন বলি উষ্ণ, আমরা যখন বলি কৃষ্ণ, ওই জায়গায় এটার ব্যবহার আছে। ক্লিয়ার? তারপরে হচ্ছে তোমার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? আর কার হচ্ছে সব মিলে 10টা। এই অ বাদে সবার কার হয়। আর এই যে অ আছে, ওর একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার নীলিন, সরি, সেটা হচ্ছে তোমার নীলিন বর্ণ বা বিলীন বর্ণ। নীলিন, নীলিন বানানে প্রথমে কি রস্বই কার না? এটাকে বলা হয় নীলিন বা বিলীন বর্ণ। এটাকে কোথাও কোথাও লীন বর্ণ বলা আছে। কেন? এটা সবার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ক খ গ ঘ আসলে সব জায়গায় চলে যায়, অবাধে সবার কার হয়। এই জন্য কার 10টা মনে রাখবা। এরপরে ড বিন্দু র, একটা আমরা ড শূন্য র বলি, কিন্তু শূন্য না বলে বিন্দু বলা উচিত। এটা শূন্য না, এটা বিন্দু। ড বিন্দুরও একটা তরল ধ্বনি না, তরল তো হয় না, ঊর্ধ্বধ্বনি না, কম্পন জাত তাড়ন জাত, এটা তাড়ন জাত। এটা মনে রাখার একটা টেকনিক আছে, একটু খেয়াল করবা, ভালো মতো বুঝো। এই যে ব বিন্দুরও একটা, আর ড বিন্দুরও একটা, আর হচ্ছে ঢ বিন্দুরও আরেকটা। তো এটা যেটা, এটা হচ্ছে কম্পনজাত। কম্পনজাত মানে কম্পন থেকে জন্ম হয়েছে। আর তাড়নজাত মানে হচ্ছে বেশি তাড়িত হয়ে জন্ম হয়েছে। এখন এত কিছুর ভেজালে না গিয়ে তুমি কি করে এটা মনে রাখতে পারো খুব সহজে, তার একটা টুলস বলি তোমাকে। দেখো, এই তাড়ন শব্দটার ভিতরেই ড বিন্দু রটা আছে। খেয়াল করছো? তাহলে তাড়ন যেটা দিয়ে লেখা হয় সেটাই সেই বর্ণটা, তাড়ন যেটা দিয়ে লেখা হয় সেটা সেই বর্ণটা। তাহলে এই দুইটা হচ্ছে তাড়নজাত, আর ওই দুইটা কম্পনজাত। এখন তাড়ন কম্পনের অর্থ কি? আমাদের যে জিহ্বা বা জিহ্বা যাই বলো না কেন, জিহ্বার আগা যখন কেঁপে ওঠে, এটাকে তাড়ন বা কম্পন বলে। বেশি কাঁপলে তার নাম তাড়ন, আর কম কাঁপলে সেটাকে বলে কম্পন। যেমন ধরো, আমরা যখন উচ্চারণ করি এই যে এটা, এই বাড়ি, এই বাড়ি মানে হচ্ছে পানি, বাড়ি ধারা মানে পানির ধারা। আবার যখন এটা উচ্চারণ করি বাড়ি, এটা হচ্ছে থাকার বাড়ি। এখন এখানে দুইটা বর্ণের উচ্চারণের ক্ষেত্রে এটা এক জিনিস, এটা আরেক জিনিস। আমার অভিজ্ঞতা যতদূর বলে, যা আমি দেখছি আর কি, খুলনা, সাতক্ষীরা, যশোর, যশোর আর হচ্ছে তোমার চুয়াডাঙ্গা, ওই এলাকার মানুষের উচ্চারণে এটা খুবই পারফেক্ট। ওরা এটাকে সুন্দর করে বলে বাড়ি যাব, বাড়ি। এই বাড়ি বলার সময় এরা ডতে আগে চাপ দেয়, তারপরে রতে যায়। আর আমরা মোটামুটি বাংলাদেশের বাকি অন্যান্য অঞ্চলের মানুষ, আমরা পানি বলতে যে বাড়ি বলি, থাকার বাড়ি বলতে সেই বাড়ি বলি, বাড়ি গেছি এরকম বলি। কিন্তু উচ্চারণটা যখন তুমি করবা, এটার উচ্চারণ হচ্ছে উপরেরটা, আমার মুখের দিকে তাকায় থাকো, বাড়ি। আর এটার উচ্চারণ হচ্ছে বাড়ি, মানে আগে ডতে পড়বে পরে রতে যাবে। আরো সহজ করি, তোমরা আবার হিন্দি ভালো জানো না, এক একজন হিন্দির মাস্টার হয়ে গেছো। হিন্দিতে দেখবা যেখানে আমরা বাংলা ডবিন্দু রো দিই, ওরা সেখানে শুধু ডি দেয়। এবং পড়ার সময় দেখবা ওরা ওইভাবেই পড়ে। দীপিকা পাড়ুকোন, কারণ দীপিকা পাড়ুকোন যখন বলি, পাড়ুকোন বলার সময় আমরা এটা পাড়ুকোন শুদ্ধ উচ্চারণে, পাড়ুকোন মানে ড দিয়ে র বলি, দীপিকা পাড়ুকোন। কিন্তু দীপিকা পাড়ুকোনের ইংরেজি নাম যখন তারা লেখে, তখন পাড়ুকোন লেখে না, পাড়ুকোন বন্ধ, পাড়ুকোন না লিখে তারা কি করে, আর দেয় না, ডি দেয়। মানে ডিটা হুবহু বলে দীপিকা পাড়ুকোন এমন পড়তে হবে। আর বাংলায় পড়ার সময় ডির সাথে আমরা রটা সামান্য টাচ দিয়ে পড়ি। কারণ এই যে এটা, এটা তো র মূলত, বুঝো নাই? এটা হলো ব, আর ফোঁটা দেওয়ার পর এটা হয়ে যায় র। এটা হলো ড, ফোঁটা দেওয়ার পরে হয়ে যায় র। তাহলে র মূলত হচ্ছে ফুটাটা। তো ফোঁটা বকে রত রূপান্তর করে, ফোঁটা আবার ডকেও রত রূপান্তর করে। তাহলে এখানে ফোঁটার থেকে বর্ণের পাওয়ারটা মোটামুটি বেশি কাউন্ট করছি আমরা, এই তো কথাটা। তো বলার সময় আমরা পারকুন বলি না, না বলে একদম প্রপার উচ্চারণ যেটা, এটা হচ্ছে পারকুন।
এই জন্য দেখবা ইংলিশে লেখার সময় তারা এখানে ডি দেয়, এবং যত জায়গায় বাংলায় লিখলে ডবিন্দরও আসে, দেখবা হিন্দির মানুষগুলো যখন ইংলিশে লিখে তারা তাদেরকে ওই জায়গায় ডি দিয়ে লিখে। আশা করি এবার ক্লিয়ার হয়ে যাবে, কারণ তোমাদের সিনেমা জগতের সাথে রিলেট করে দিছি, এখন আর ভুলবা না। এরপরে আসো, বাংলা ধ্বনি তত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি? জিহ্বার উচ্চতা অনুসারে এখন তুমি যখন পড়বা, তোমার যে জিহ্বা আছে এটা কখনো কখনো উপরের দিকে থাকে, কখনো কখনো মাঝখানের বরাবর থাকে, কখনো কখনো এটা নিচের দিকে চলে যায়। কথা কি বুঝতে পারছো? এখন তোমার ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি যেটা সেটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। প বর্গের বর্ণ সংখ্যা কয়টি? প, ফ, ব, ব, ম। এই হলো প, ফ, ব, ব, ম। তাহলে 1 2 3 4 5। এখন কটা নিবা? 4টা নিবা না 5টা নিবা? যদি পকে বাদ দিয়ে ধরো যে প হচ্ছে লিডার, তাহলে 4টা। আর পকে যদি কাউন্ট করো তাহলে 5টা, উত্তর 5টা। কারণ প ছাড়া তো আর বর্গ হচ্ছে না। এই প বর্গ মানে হচ্ছে প, ফ, ব, ব, ম। বুঝছো? উচ্চারণের স্থান বিবেচনা, এগুলো ওষ্ঠধ্বনি, মানে ঠোঁটে উচ্চারিত হয়। এখন ওষ্ঠের একটা মারপেস আছে। যদি তুমি শুধু ওষ্ঠ এটা বলো, এটার অর্থ হলো ঠোঁট। আর যদি তুমি এখানে একটা জফলা অ্যাড করো, দেখো কত বড় ভেজাল তৈরি হয়। এখন এই ওষ্ঠ বললে তখন হবে ঠোঁট সম্পর্কিত, কি একটা মুসিবত। এখন এই প, ফ, ব, ব, ম, তুমি এটাকে এই ওষ্ঠধ্বনি বলতে পারো, ঠোঁট ধ্বনি হয় না, ঠোঁট সম্পর্কিত ধ্বনি বা ঠোঁটের সাথে উচ্চারণের সম্পর্ক আছে, তাহলে এটা। তাহলে এগুলোর উচ্চারণ হয় হচ্ছে কোথায়? এগুলোর উচ্চারণ হয় হচ্ছে ওষ্ঠে। এই জন্য তাকে আমরা কি বলি? এই জন্য তাকে আমরা ওষ্ঠধ্বনি বলি। তাহলে ওষ্ঠধ্বনি যেগুলো আছে সবগুলোই হচ্ছে তোমার প বর্গীয় ধ্বনি। প, ফ, ব, ভ, ম। ঠোঁটের সাথে ঠোঁটের স্পর্শ হয় এই কারণে। ক্লিয়ার? এরপরে তৃষ্ণা শব্দে কোন কোন বর্ণ আছে? লাগছে ভেজাল। তৃষ্ণা শব্দে কোন কোন বর্ণ আছে? প্রথমত ত আছে নিঃসন্দেহে, র আছে এটাও ঠিক। স বলার সময় দন্ত স নেওয়া যাচ্ছে? তৃষ্ণা বর্ণ তো কাউন্ট করতে তোমাকে বলছে, তাহলে দন্ত স হওয়ার কারণে এটা ভুল হয়েছে, দন্ত স হওয়ার কারণে এটাও ভুল হয়েছে। দন্ত স, তারপরে ক আছে মানে এটা তো আরো আরো পাগল হয়ে গেছে। তাহলে তৃষ্ণার মূর্ধন্য স কোথায়? এই যে মূর্ধন্য স। তাহলে ত আছে, র আছে, মূর্ধন্য স আছে, তারপরে মূর্ধন্য আছে, তারপরে আ আছে। এটা হলো উত্তর। কথা কি বলছো? তৃষ্ণা। এখন তুমি প্রশ্ন করতেই পারো ভাইয়া যে আমরা এখানে দেখতেছি হচ্ছে রিকার, আর র কেন এখানে ব বিন্দু রাখলো? রিকার উচ্চারণ রির উচ্চারণ রর মতো, এই জন্য এখান থেকে এটা দিয়ে কাউন্ট করা হয়েছে। আপনি সহজ করে তোমাকে বলি, এই যে তোমার এই যে এটার উচ্চারণ কেমন? ঋণী, ঠিক না? তাহলে রির উচ্চারণ কিসের মতো? রর মতো। আমরা যখন উত্তর নেবো তাহলে নিচেরটা থেকে নিব। দেখো প্রশ্নটা কঠিন ছিল, কিন্তু একটু জাজমেন্টাল হইলে তুমি সহজেই প্রশ্নটার থেকে উত্তর বের করে আনতে পারবা। এই জন্য এরকম আওড়া কাওড়া ক্যারাবেরা লাগানো অপশন দেখলেই নার্ভাস হওয়ার কিছু নাই, এটার ভিতরে যাও, উত্তরটা তুমি ফাইন্ড আউট করতে পারবা। ভাষার মৌলিক উপাদান কোনটি? বর্ণ, ধ্বনি, শব্দ, তারপরে হচ্ছে বাক্য। মৌলিক উপাদান বলছে, ভাষার মৌলিক উপাদান বা মূল উপাদান বললে বুঝবা ডিরেক্ট ধ্বনি। এখন উপাদানের উপকরণের মধ্যে সামান্য পার্থক্য আছে, সামান্য পার্থক্য তোমাদেরকে এটা মনে হয় আগের কোন একটা ক্লাসেও বলছি। ধরো এই হচ্ছে H2O, পানি, এটা হচ্ছে উপকরণ। উপকরণ, তুমি পুরোটা নিছো। এর মধ্যে হাইড্রোজেন আছে, এর মধ্যে অক্সিজেন আছে, এই দুইটা হচ্ছে তোমার উপাদান। তাহলে উপকরণের ভিতরে উপাদান থাকে, উপকরণ বেশি বড় বড় জিনিস হয় আর উপাদান তার থেকে ছোট জিনিস হয়। যেমন ধরো শরবত, তুমি শরবতটা খাবা, তো শরবত একটা উপকরণ, একটা গ্লাসে নিছো। আচ্ছা, এটার মধ্যে উপাদান কি? এটার মধ্যে চিনি একটা উপাদান, আর কি আছে? পানি। শরবতের সাপেক্ষে পানি এবার উপাদান হয়ে যাবে, আবার পানির সাপেক্ষে হাইড্রোজেন উপাদান হয়ে যাচ্ছে। দেখছো কথাটা কত চমৎকার? তুমি যখন শরবত জিনিসটাকে যখন তুমি কি ধরবা? উপকরণ ধরবা, তার ভিতরে উপাদান হিসেবে পানি আছে, তার ভিতর উপাদান হিসেবে চিনি আছে, হালকা লবণ থাকতে পারে, লেবুর রস থাকতে পারে, বা তুমি যা যা মিক্স করছো। আর শরবত না ধরে তুমি যদি পানিকে তুমি যদি উপকরণ ধরো, তাহলে পানির সাপেক্ষে আবার হাইড্রোজেন অক্সিজেন উপাদান হয়ে যাবে। বুঝতে পারছো? কোন ধ্বনি উচ্চারণের নাসিক্যতা থাকে না? রি, ইয়, তারপরে হচ্ছে তোমার উ, তারপরে হচ্ছে ম, রি। এটা নাসিক্যতা থাকে না, বাকিগুলো নাকের প্রভাব আছে। ঘাবড়ানোর কিছু নাই।
ওই যে বলছি একটু ক্যালকুলেটিভ হও, তাহলে সহজে বুঝতে পারবা। এবং খেয়াল করো এই টপিকটা কিন্তু ভাইয়া অন্য টপিকের তুলনায় একটু ধীরে সুস্থে যাচ্ছি, কারণ এটা ইন্টেলেকচুয়াল জব। গায়ে জোরে ধাক্কা দিলাম সব হয়ে যায়, ব্যাপারটা এমন না, একটু বুঝে শুনে আগাইতে হবে। বুঝছো কাহিনীটা? ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। আমি যখন ধ্বনি বলি, মনে রাখবা ধ্বনি এটা জাস্ট সাউন্ড। আর যখন আমি বর্ণ বলি, মনে রাখবা এটা একটা সিম্বল। বুঝছো কথাটা? এখন আমি বললাম হচ্ছে অ, বললাম অ, এটা একটা সাউন্ড। আর অকে যখন আমি লিখে দিলাম এরকম করে অ, এটা আবার সিম্বলে রূপান্তরিত হয়েছে, এটা হচ্ছে বর্ণ। মনে রেখো এই ধ্বনি বানানের একটু মারপ্যাচ করলে অনেক কিছু ঘটে। এই ধ্বনি ব্যাকরণের ধ্বনি, এই ধ্বনি কি তাইলে? এই ধ্বনি তো টাকাওয়ালা। আর এই ধ্বনি কি তাইলে? এই ধ্বনি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। এই ধ্বনি হচ্ছে যার অনেক টাকা আছে ধনী। আর এই ধ্বনি হচ্ছে সুন্দরী মেয়ে। এই ধ্বনি মানে হচ্ছে সুন্দরী মেয়ে। আর এই ধ্বনি তো আমরা ব্যাকরণে আলোচনা করতেছি, এটা আমাদের জীবনটা তেজপাতা বানাই দিচ্ছে, ঠিক না? এখন এই ধ্বনি যে সুন্দরী মেয়ে, এটা কিভাবে বুঝলাম? সোহাগে চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগে চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, অর্থাৎ যে মেয়েটার চেহারাটা সোহাগ চাঁদের মতো, বদন শব্দ হতো চেহারা, মুখ। এই বদন মানে কি? চেহারা। চাঁদ বদন মানে চাঁদের মতো চেহারা আর কি। তাহলে সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, অর্থাৎ যে মেয়েটার চেহারা সোহাগ চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো, সোহাগ চাঁদ মানে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের মতো, সেই চাঁদের মতো চেহারার মেয়েকে নাচতে বলা হচ্ছে। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। ওই সোহাগ চাঁদ বদনী ধ্বনি, এই হচ্ছে সেই ধ্বনি, সুন্দরী মেয়ে। মনে থাকবে? এটা খেয়াল কর, শুধু ধ, তার রসইকার দন্তন্য খেয়াল করবা, ভুলে গেলে চলবে না। ওকে, পরিষ্কার করে লিখে দিই, কাজে লাগবে। ওকে, তারপরে আসো, নিচের কোন দুটি যুগ্ম স্বরধ্বনির প্রতীক? যুগ্ম মানে হচ্ছে যুগল, যুগ্ম শব্দের তো যুগল। ইংলিশের একে কাপল বলা হয়, অর্থাৎ কাছাকাছি লেভেলের কাপল অবস্থায় যদি থাকে, কোন দুইটাকে যুগ্ম বলা যাবে? একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও, এই দুইটা যুগ্ম স্বরধ্বনি। ওকে, এরপরে হচ্ছে ধ্বনি পরিমাপের ন্যূনতম মানদণ্ডকে কি বলা হয়? অক্ষর, মাত্রা, পর্ব, জ্যোতি। ধ্বনিকে যখন তুমি মাপতে চাইবা, তখন ধ্বনি পরিমাপের খুব ন্যূনতম মানদণ্ড যেটা, সেটাকে মাত্রা বলা হয়। এখন এই মাত্রা আবার এই মাত্রা না। যেমন ধরো, আমি বললাম ক, এটার মাত্রা আছে, আমি বললাম ও, এটার মাত্রা নাই, এই অর্থে না ব্যাপারটা। ব্যাপারটা একটা ভিন্ন মানদণ্ড আছে। ছন্দ এবং অলংকারে গেলে এটাকে তোমাকে আমি ডিটেইলে দেখাইতে পারবো। এখন একটু ছোট্ট করে দেখাই। দেখো, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। গগনে গরজে মেঘ, এটা 8 মাত্রা বলছি। গগনে গরজে মেঘ, 1 2 3 4 5 6 7 8। আবার বলছি ঘন বর্ষা, যে ঘন বড় সা, 1 2 3 4 5, এ হলো 5। তো ছন্দের ক্ষেত্রে এটার একটা ব্যবহার আছে, ধ্বনি পরিমাপের ন্যূনতম একক। আমরা যখন ছন্দের হিসাব কিতাবগুলো করব, তখন এটা আবার কাজে লাগবে। ওকে, তারপরে আসো, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিহ্বা। আমরা যখন বাকযন্ত্রগুলোকে ইউজ করি, আমাদের যে বাকযন্ত্রগুলো আছে তার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ যেটা, যেটা দিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ চালাই, সেটা হচ্ছে জিহ্বা। যেমন নাক খুব বেশি সময় কাজে লাগে না, তুমি যখন এটাকে দিয়ে উচ্চারণ করবে না, শিক্ষক বর্ণগুলো, তখন কাজে লাগবে, অন্য সময় লাগবে না। ঠোঁট লাগে কিন্তু জিহ্বার মতো না, এই জন্য এটাকে সবচেয়ে সচল বলা হয়, সবচেয়ে সক্রিয় বলা হয়। নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ একই? স, স, ইয় দন্ত ন, হ বিসর্গ, তারপরে হচ্ছে তোমার ত, আর হচ্ছে খন্ড ত। তোমার মনে হইতে পারে এই দুইটা, কিন্তু উচ্চারণ হচ্ছে এটা, উত্তর হচ্ছে নিচেরটা। কেন বললাম? দেখো, দন্ত স এবং তালব্য স, এই দুটার উচ্চারণ এক না। দন্ত স কখনো কখনো স থাকে, কখনো কখনো স হয়ে যায়, এটা মাথায় রাখো। আবার কখনো কখনো তোমার হচ্ছে তালব্য শটাও কি হয়ে যায়? চ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, এটাতে এই হ যেটা, হর উচ্চারণ বিসর্গের উচ্চারণ হওয়ার মতো, কিন্তু একই যদি বলি, এটা না ভালো উত্তর, খণ্ডত আর তো। যেমন ধরো আমরা উচিত, এই যে এটা, আবার হচ্ছে উচিত, এই যে এটা,
সুতরাং এটা আমি উত্তর নিব এটা, কিন্তু আমি সম্পর্কগুলো দেখাই দিই। দেখো এটা বেশি ভালো উত্তর। এই দুটো তো যাচ্ছেই না, এটা কিছু কিছু যায়। যেমন আমরা যখন দন্তস্ব বলি তখন বলি হচ্ছে সাহেব। আবার ভাইয়া আমার নাম যখন বলি তখন বলি হচ্ছে তোমার কাউসার। তো দন্তস্ব দুই রকম হচ্ছে, স এবং স দুই ভাবে হচ্ছে। তালব্যস্যটাও দেখো, আমি যখন বলি হচ্ছে শ্রেণী, তখন তালব্যস্যর উচ্চারণ হয়ে যাচ্ছে স এর মতো। কিন্তু তালব্যস্যর ম্যাক্সিমাম জায়গায় তুমি যখন তালব্যস্যকে যখন ইউজ করো, যেমন তুমি যখন বলবো পোশাক, পোশাক লেখার সময় তালব্যস্যটা স হয়ে যায়। তো দুটোরই এরকম স এবং স হয়ে যাওয়ার ধান্দা আছে। এবং বিসর্গ আর বিসর্গ উচ্চারণ হওয়ার মতো এটা বলা হয়। যেমন আমরা যখন বলি এই যে বাহ, এরকম যখন বলি, এটা আবার কখনো কখনো এরকম বাহ এরকম করে বলা যায়, এটা রুলস আছে। কিন্তু একই বলছে, তাহলে তো খণ্ড তো একই। এমনকি তোমার হচ্ছে একদম মডার্ন সেন্সে কোনো কোনো ক্ষেত্রে খণ্ডতকে বর্ণমালার মধ্যে অনেকে রাখার পক্ষপাতী না। দুটো তো একই জিনিস, দুটার কাজ একই। শুধুমাত্র মনে রাখো যে খণ্ডত দিলে অটা আসে না, ত দিলে অনেক সময় অ চলে আসে। যেমন আলোকিত, আলোকিত, তারপর এটা অধ্বনি নীলিন হিসাবে আছে। কিন্তু খণ্ডত দিলে আর অটা আসার চান্স থাকে না। অর্থাৎ এই যে যেটা এটা আসে না কখন খণ্ডত দিলে, অটো আর আসবে না শেষ, কারণ খণ্ডতর সাথে অটা নীলিন হিসাবে নাই। ঠিক আছে, সো ভালো তো নিচেরটা। কোন দুটি অর্ধ সংবৃত ধ্বনি, মানে পুরোপুরি সংবৃত না। অর্ধ সংবৃত অ সরি এ আ, অ উ, তারপর হচ্ছে তোমার রস্য ই রস্য উ, এ ও। অর্ধ সংবৃত, পুরোপুরি সংবৃত না হচ্ছে এটা। কারণ এই যে যেটা এটা একদমই সংবৃত, পুরোপুরি গোলাকার হয়ে গেছে। আর এখানে থাকার কারণে নেওয়া যাচ্ছে না, আর দুটা নেওয়ার কোনো তেমন একটা চান্স নেই। আর অর্ধ সংবৃত হচ্ছে এই দুইটা, এ আর ও। বুঝতে পারছো? এ আর ও অর্ধ সংবৃত, মানে পুরোপুরি গোলাকার না। কোনটি কম্পনজাত ধ্বনি? কম্পনজাত হচ্ছে তোমার উপরেরটা ভাই, কিছুক্ষণ আগে তোমাদের পড়ে আসছে আর এটা তাড়নজাত। আর এটা যেটা, এটা একটা চমৎকার নাম আছে, পার্শ্বিক ধ্বনি। তুমি যখন ল উচ্চারণ করো, ল, তখন খেয়াল করে দেখো, আমি একটু বলি, দেখো ল, ল, তোমার মুখের যে বাতাস, এটা যে দুপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ল, সামনের দিকটা ব্লক, এপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, ল। বাইকের ব্যাক সিটের মতো আর কি, বাইকের ব্যাক সিটে বসলে সামনে বাতাস লাগে না, পাশ দিয়ে যায়, অনেকটা এরকম। তাহলে এখানে কম্পনজাত হচ্ছে ব বিন্দু র, যেটা এটা। অনুস্বর ও বিসর্গকে বলে পরাশ্রয়ী বর্ণ, স্বরবর্ণ, নাসিক্য বর্ণ, উন্ন বর্ণ। পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বা অনুস্বার বিসর্গ আর হচ্ছে তোমার চন্দ্রবিন্দু যেটা, এটাও পরাশ্রয়ী বর্ণ। এরা একা বসে না, স্বাধীনভাবে ব্যবহার হয় না, কোনো শব্দের শুরুতে থাকে না। এরা কখনো কারো কোলে, কারো পিঠে, কারো কাঁধে চড়ে, এই জন্য তাদের নাম হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টা, আর যৌগিক বা দ্বিস্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টা। এখন এখানে একটু তাকায় থাকো, স্বরধ্বনি থেকে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন হচ্ছে এটা, দেখলে বুঝতে পারতেছো। আসলে জিনিসটাকে একটু ব্যাখ্যা করব। হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। তারপরে হচ্ছে রি, এ, ওই, ও, ও। এখন মৌলিক মানে হচ্ছে একক স্বর, বাংলা ভাষার একক স্বর, যেখানে ভেজাল নাই। তো ভেজাল গুলো বাদ দিয়ে দাও, এটা সংস্কৃত থেকে আসছে, বাদ। এখানে দুইটা আছে, ওই, ও ই। এখানে দুইটা আছে, ও উ, ও, এটাও বাদ। এখানে দুইটা রস্যু, এখানে দুইটা রস্যই। এখন একক গুলো, ভেজাল মুক্ত গুলো, সিঙ্গেল গুলো গুণ, 1 2 3 4 5 6। আমরা বলছি উত্তর 7। এই এ ধ্বনির একটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে এরকম অথবা এরকম, এটা মিলে হচ্ছে 7টা। এখন এটাকে কাউন্ট করছি কিভাবে দেখো, আমরা যখন সায়েন্স পড়ছি, মৌলিক পদার্থ যৌগিক পদার্থের যে আলোচনা, মৌলিক পদার্থ মানে কি? মৌলিক পদার্থ মানে হচ্ছে যেটাকে ভাঙলে অন্য কোনো পদার্থের অস্তিত্ব না, অর্থাৎ একক। আর যৌগিক মানে আলাদা আলাদা জিনিসের উপস্থিতি আছে, যেমন পানি যৌগিক, তাই না? হাইড্রোজেন অক্সিজেন মিলে গেছে এই জায়গায়। তো এখানে মৌলিক ধ্বনি মানে একক ধ্বনিগুলো। তাহলে এখানে সিঙ্গেল ধ্বনি বা একক ধ্বনি, ভেজাল মুক্ত ধ্বনি। মোহাম্মদ আব্দুল হাই বলছে, আমরা পড়ার সময় অনেক ক্ষেত্রে এটাকে এর মতো করে পড়ি। যেমন লেখার সময় লিখি একা, পড়ার সময় কি পড়ি? পড়ার সময় পড়ি হচ্ছে একা। লেখার সময় কি লিখি? হেলা, পড়ার সময় কি পড়ি? হেলা। খেয়াল করে দেখো, লেখার সময় লিখি হচ্ছে বেলা, পড়ার সময় কি পড়ি? বেলা। বেলা যে পড়ে এলো, খেলা করতে চলো, একা একা খেলা হয় না, চলো সবাই মিলে মাঠে যাই।
তাহলে দেখো এই এ ধ্বনিটার লেখার রূপ লিখি আমরা এর মতো করে, কিন্তু পড়ার সময় অনেক ক্ষেত্রে আমরা আবার একা এমনটা পড়ি, আবার একে এর মতোও পড়ি। যেমন হচ্ছে তোমার পেশা, এখানে এটা এর মতোই আছে পেশা, পেশা। ধরো নেশা, হ্যাঁ এই যে নেশা, যেমন খেলাটা আমার পেশা নয়, আমার নেশা, মানে আমার খেলতে ভালো লাগে। এখানে এটা এ এর মতোই আছে, বাট এখানে এটা এ এর মতো নাই, এমন হয়ে গেছে। এ হলো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7। এখন যৌগিক স্বরধ্বনির কথা বলছি। বাংলা ভাষায় এই যৌগিক স্বর বা দ্বিস্বর বা যুগ্ম স্বর, মানে যেগুলোর মধ্যে আলাদা আলাদা স্বর আছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন পড়ছিলাম, ওই এবং ও, একটা প্রশ্ন মনে হচ্ছিল যুগ্ম স্বরধ্বনি। যুগ্ম মানে হচ্ছে বলছিলাম কাপল। আসো কই জন্য নিচে প্রশ্নটা, এই যে কোনটি যুগ্ম স্বরধ্বনির প্রতীক, ঠিক আছে। আসো ব্যাখ্যাটা দিচ্ছি, এখন একটু ক্লিয়ার হয়ে যাবে, এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো যৌগিক স্বর বা দ্বিস্বর বা যুগ্ম বা কাপল স্বর যেগুলো, সেগুলোর সাথে চলো একটু পরিচিত হই। যেমন ধরো এই শিউলি কথার ভিতরে শিউলি, তার মধ্যে একটা ইউ আছে, শিউ ইউ। ধরো একটা ছেলে বলল শিউলি আমি তোকে বিয়ে করব, শিউলি আমি তোকে কি করব, বিয়ে করব। তো বিয়ে, ইয়ে, খেয়াল করো এটা আরেকটা। এখন শিউলি বলছে তুই যে আমাকে বিয়ে করবি, তোর তো সেই মুরুদ নাই। এই নাই কথার মধ্যে একটা আই আছে, কথা ঠিক আছে। তুমি এই কথা আমাকে কেন বললা, তুমি আমার সামনে থেকে চলে যাও। ধরো শিউলি তোমার কি করলো, বা কাউকে একজনকে বললো তুমি আমার সামনে থেকে চলে যাও, যাও কথার মধ্যে কি আছে, একটা আও ধ্বনি আছে। আমি, শিউলি বলছে আমি হচ্ছে ফার্স্ট, তুই হচ্ছে ক্লাসের লাস্ট, তাহলে আমার সাথে তোর কোনোদিন যায় না, তুই ব্যাক বেঞ্চার। তারপরে এই কথা শুনে তোমার মন খুব খারাপ হয়ে গেল, অর্থাৎ শিউলি তোমাকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা বললো, এই যে বিয়ের মধ্যেও আছে এখানেও আছে। তারপরে তুমি এসে তোমার বন্ধুকে বললা আমার মন অনেক খারাপ, কারণ শিউলি আমার কি করছে, দাবরানি দিছে, আমি তার প্রপোজ করতে গেছিলাম, মন এখন খারাপ হয়ে গেছে, এখন আমি কি করব, আমি লাউ গাছের সাথে গিয়ে কি করব, ফাঁসি দিয়ে মরে যাব। এই লাউয়ের মধ্যে আছে আউ। এই যে এই ধ্বনিগুলো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করছি আমাদের ভাষায়। খেয়াল করো শিউলির ভিতরে ইউ আছে, নাইয়ের ভিতরে আই আছে, যাওয়ার ভিতরে আও আছে। আমরা আমাদের প্রিপারেশন বুক যেটা তোমাদের জন্য দিচ্ছি, মানে সব দিয়ে দিছি আমরা, 25টাই দিয়ে দিছি। এখন এই ধ্বনিগুলোকে আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা লিখি না, লিখে আমরা প্রকাশ করি না। কিন্তু যৌগিক স্বরের 25টার মধ্যে দুইটাকে আমরা লিখে প্রকাশ করি। একটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ও। এটার মধ্যে ওই, ও ই আছে, আর এটার মধ্যে আছে এই ও। তাহলে যৌগিক স্বর বা দ্বিস্বর সব মিলে 25টা, কিন্তু দ্বিস্বরকে প্রকাশ করার মতো বর্ণ আমাদের কাছে আছে 2টা, আর বাকি 23টাকে আমরা বর্ণের মাধ্যমে লিখে প্রকাশ করতে পারি না। তাহলে এখান থেকে আমরা এটা সম্পর্কে আরেকটা জিনিস বলতে পারি, যে যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টি, 2টি, এটা ওই আর একটা ও। বা যৌগিক স্বরকে প্রকাশ করতে পারে এমন বর্ণ কয়টি, 2টি থাকবে। তো যৌগিক স্বরের আরেক নাম দ্বিস্বর, এটার আরেক নাম হচ্ছে যুগ্ম স্বর। ক্লিয়ার, কাপল স্বর, ওই যে কাপল আছে, দুটো মিলে হয়েছে আর কি, বুঝছো। এরপরে বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? কার হচ্ছে তোমার 10টা, কারণ আমরা স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে কার বলি। স্বরবর্ণ সব মিলে 11টা, একটার কার হয় না, বাকিগুলোর হয়। কোন দুটি অর্ধ সংবৃত স্বরধ্বনি, আমরা মনে হয় মাত্র এটা পড়ছিলাম, সেম কোশ্চেন। একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও। অর্ধ সংবৃত, পুরোপুরি সংবৃত না এগুলো। আগের ব্যাকরণে খালি সংবৃত আর বিবৃত দুই রকমেরই ছিল, আর নতুন ব্যাকরণে অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এইভাবে আসছে। বুঝতে পারছো, অর্ধ সংবৃত সংবৃত, অর্ধ বিবৃত বিবৃত। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। যুগ্ম ব্যঞ্জন বলা যাবে না, যদি স্বরধ্বনি বলছে এই জন্য, তাহলে যৌগিক স্বর। এই যৌগিক স্বরের আরেক নাম হচ্ছে দ্বিস্বর, যেটা ভাইয়া একটু আগে দেখাইলাম। এটাকে আমরা বলছি যুগ্ম বা কাপল স্বর। এখানে যে মফলাটা আছে এর উচ্চারণ হবে যুগ্ম হবে, উচ্চারণটা যুগ্ন না, যুগ্ম, এটা মফলা। বফলা মফলার উচ্চারণের যে হচ্ছে টপিকটা, ওইখানে গেলে এটা পাবা, এটার উচ্চারণ বহাল থাকে। মৌলিক স্বরধ্বনি কোনটি? দীর্ঘই ওই, তারপরে হচ্ছে তোমার ও, তারপরে হচ্ছে ও। মৌলিকের কথা বলছে তো, তো মৌলিক বললে যেটা ও এটা, বাকিগুলোতে ভেজাল আছে। এরপরে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত মফলা বিকৃতভাবে উচ্চারিত হয়, দ্বিত্ব উচ্চারিত হয়, অবিকৃতভাবে উচ্চারিত হয়, অনুচ্চারিত থাকে। এখন যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা যুক্ত হয়, তখন আমরা মফলা কি কি করি, উচ্চারণ করি নাকি করি না? উচ্চারণ আমরা করি। আচ্ছা, কিভাবে উচ্চারিত করি এটা হচ্ছে কথা। এখন বফলা মফলার উচ্চারণের যে চ্যাপ্টার, সেটাকে যখন তুমি পড়বা, এটাকে খুব পারফেক্টলি পড়তে পারবা।
যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি মফলা যুক্ত হয় তখন এটার দ্বিতীয় উচ্চারণ হবে নাকি অবিকৃতভাবে উচ্চারিত হবে? দ্বিতীয় শব্দের অর্থ হচ্ছে ডাবল। দ্বিতীয় শব্দের অর্থ হচ্ছে ডাবল। তখন এটার উচ্চারণ ডাবল হয়ে যায়। যদি যুক্ত ব্যঞ্জনের সাথে মফলার ব্যবহার হয় তখন তার উচ্চারণ কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। এরপরে আসো মধ্য ও অন্ত জফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে, সানুনাসিক করে, পার্শ্বিক করে, বিকৃত করে। মধ্য মানে মাঝখানে যদি জফলা থাকে, আচ্ছা, তারপর হচ্ছে অন্ত যদি শেষে জফলা থাকে, তখন সেটা ব্যঞ্জনকে কি করে? আচ্ছা, আমরা একটু উদাহরণে যাই, দেখো তো। আমরা যদি বলি হচ্ছে অন্যায় মাঝখানে, যদি বলি হচ্ছে অন্য শেষে, যদি বলি হচ্ছে ন্যায্য শেষে। এখন অন্য বলার সময় দন্তন্য কয়বার হয়েছে? দুইবার। অন্যায় বলার সময় দন্তন্য কয়বার হয়েছে? দুইবার। তো এখানে মাঝখানেও একই কাজ করছে, শেষে বসে একই কাজ করছে। তাইলে আমরা মধ্য ও অন্ত জফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে ফেলে বা ডাবল করে ফেলে। বুঝতে পারছো? দ্বিত্ব করে ফেলে বা ডাবল করে ফেলে। বাংলা বর্ণমালাভুক্ত ওই এবং ও হচ্ছে মৌলিক ধ্বনি, যৌগিক স্বর, যৌগিক বর্ণ, দ্বিলেখ। যৌগিক স্বর এটা সত্য, যৌগিক বর্ণ এটাও সত্য। এখন আমরা উত্তর কোনটা নিব? ভালোই ভেজাল, মৌলিক ধ্বনি নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা নিবটা কি? যৌগিক স্বর, ডেফিনেটলি যৌগিক স্বর ওই এবং ও। আবার যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ এটাও ঠিক। সো এখন উত্তর কোনটা কাউন্ট করব? যেহেতু এখানে বর্ণ হিসেবে ফরম্যাট দিয়ে প্রশ্ন করছে, যৌগিক স্বর থেকে যৌগিক বর্ণ নেওয়াটা বেশি কারেক্ট। কারণ বলাই আছে বাংলা ভাষায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুইটা, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। তো সেখান থেকে আমরা যৌগিক বর্ণ যেটা সেটা নিলাম। নিচে বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে। ক আর মূর্ধন্য ষ দিলে ক্ষীয় হয়, হ আর ম দিলে ব্রাহ্মণের এই হমটা হয়, তো আর ন দিলে এটা হয়, তারপর বর্গীয়দের সাথে ইয় দিলে গগ্য হয়। এটা ঠিক, বিজ্ঞানে আছে, এটাও ঠিক। ব্রাহ্মণে যখন আমরা বলি এটা এই হম এটা, আর এটা তো অবশ্যই অবশ্যই সত্য কথা, এটা সবাই জানো যে ক্ষীয়র যে ক্ষতি তার মধ্যে একটা ক একটা স আছে, এটা ভুল। কারণ এটা যেটা, এই যে এটা এটা তো আর দন্ত ন না, তো আর ম, এই তর সাথে ম যুক্ত হইলে এই ফরম্যাটে প্রকাশ করা হয় আত্মীয়। তো যখন তর সাথে ম যুক্ত হয় তখন তর উচ্চারণ ডাবল হয়ে যায়, আত্মীয়। বুঝছো? তটা দ্বিতীয়ভাবে উচ্চারিত হয় মফলা যুক্ত হওয়ার কারণে। মফল আবার সবসময় উচ্চারিত হয় না, যেমন শ্মশান লিখলে শুরুতে মফল আছে শ্মশান, উচ্চারিত হচ্ছে না। কিছুটা নাকের ঝোঁক পড়ে আর কি, শুরুতে যদি মফলা যুক্ত হয় কিছুটা নাকের ঝোঁক পড়ে। আর এখানে মফলার উচ্চারণ কি থাকবে? তর সাথে থাকলে ডাবল থাকবে, মানে তর উচ্চারণ ডাবল হয়ে যাবে। এখানে তর সাথে দন্তন্য দিছে, তো দেখানোর সময় তর সাথে ম দেখাইছে, সুতরাং এটা ভুলভাবে যুক্ত হয়েছে, বাকি সবগুলোই ঠিক আছে। তো এই ছিল আয়োজন। ভালো থাকো, পরের লেকচার আবার কথা হবে। আল্লাহ হাফেজ।